বৈচিত্র্যময় ভারতবর্ষের এমন একটি রাজ্য যেখানে হৃদয় মিশে যায় সবুজের সাথে, যেখানে রোদ মিশে যায় বৃষ্টির সাথে, যেখানে সংস্কৃতি মিশে যায় প্রকৃতির সাথে, আর মেঘ মিশে যায় সব কিছুর সাথে। ভারতবর্ষের উত্তর পূর্বে অবস্থিত এটি মেঘেরই তো বাড়ি, মেঘালয়। দাক্ষিণাত্য মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে মেঘালয়ের। আর এই মালভূমি অঞ্চল হওয়ার কারণেই এখানের ভূপ্রকৃতি, শ্যামলিমা ও শৈলসমূহ বড়ই আলাদা। এদিকে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান হল মেঘালয়েরই মসিনরাম। আর যেখানে এত পরিমাণ বৃষ্টি হয় সেখানের জলপ্রপাতগুলির কথা একবার ভেবে দেখুন। মেঘালয় ভ্রমণের প্রতিটি পদক্ষেপ আমাদের কাছে ছিল প্রকৃতির ক্যানভাসে দীর্ঘ সফরের মতো। আর এই চেনা, অল্প চেনা ও অচেনা এমনই বিভিন্ন জায়গাগুলিকেই তুলে ধরছি মেঘালয় ভ্রমণের পর্ব শ্রেণীতে। রোদ বৃষ্টির নাচের সাথে পাহাড়ি ঝর্ণার গান শুনতে থাকুন আমাদের সঙ্গে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি গতকালের বিকেল 4:05 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের আগেই দুরন্ত গতিতে ছুটছে গুয়াহাটির উদ্দেশ্যে। এই ট্রেনের নম্বরটিও খুব সুন্দর, 1, 2, 3, 4, 5। ভরা বর্ষায় আমি মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। নিউ বঙাইগাঁই জংশনের পর থেকেই আবহাওয়া পাল্টে গেল। চারিদিকে ঘন সবুজের সাথে ছোট ছোট পাহাড়, আর পাহাড়ের গায়ে মেঘ আটকে আছে। ব্রহ্মপুত্র নদ পার হয়ে আমার ট্রেন গুয়াহাটি পৌঁছাবে। সেই নদের উপরই নির্মিত 2284 মিটার দীর্ঘ এটি হল নরনারায়ণ সেতু। এই ব্রহ্মপুত্র নদেরই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেজে উঠেছে গুয়াহাটি। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি গুয়াহাটি স্টেশনে। গতকাল 1, 2, 3, 4, 5 সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমি এখানে এসে পৌঁছেছি। এখানে সময় হচ্ছে 9:35, একদম সঠিক সময়ে ট্রেনটা এখানে এসে পৌঁছে দিয়েছে। আচ্ছা, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি শিলং, মানে মেঘালয়ের রাজধানীতে। তা শিলংয়ের দূরত্ব এখান থেকে হচ্ছে 96 কিলোমিটার। যদি সরাসরি যাই ঘন্টা 3-এর মতন সময় লাগবে, আর যদি সাইট সিন করতে করতে যাই তাহলে তো একটু বেশি সময় লাগবে। একটা গাড়ি আমি রিজার্ভ করেছি, আমি সেই গাড়িটা করেই যাব। যদি আপনারা শেয়ারে যান তাহলে আপনারা স্টেশনের ওপারটায় চলে যাবেন। ওপারে হচ্ছে পল্টন বাজার, 500 টাকা করে ভাড়া লাগে, শেয়ারে আপনাদেরকে শিলং নিয়ে চলে যাবে। তবে যদি শেয়ার গাড়ি করে যান তাহলে কিন্তু ডাইরেক্ট আপনাদেরকে যেতে হবে, রাস্তায় কিন্তু কোনো রকম সাইট সিন করতে পারবেন না। আর যদি রিজার্ভ গাড়ি করেন তাহলে আপনারা সাইট সিন করতে করতে যেতে পারবেন। চলুন রওনা হওয়া যাক। আচ্ছা, গুয়াহাটি সিটি এখান থেকে শেষ। আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের যে গাড়ির চালক, মানে এই যে 8 দিন আমরা ঘুরবো, আমাদের গাড়ির চালক হচ্ছে নুরদার সাথে আমার পরিচয় হয়েছিল গতবার যখন আমি অরুণাচল গিয়েছিলাম সেই সময়। বেশ ভালো মানুষ, ভদ্র সভ্য, হাসি খুশি মানুষ, সহজ সরল মানুষ। এখানকার মানুষরা খুব ভালোই হয়, বেশিরভাগ মানুষ এখানে ভালো। তা এই গাড়িটা কেমন রেট পড়বে সেটা আমি আপনাদের বলি। রেট হচ্ছে, দেখুন গাড়ির রেট মোটামুটি এখানে 3,500 টাকা থেকে শুরু। এবার আপনার যে জায়গার যে দূরত্ব আছে
দ্রষ্টব্যগুলির যে দূরত্ব হবে সেই অনুযায়ী একটা রেট হবে। তা আমি তো এটা তো আমাদের কাজ, তা আমি চেষ্টা করবো যে আপনাদেরকে সব থেকে বেশি সংখ্যক জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য। তারপরে আপনারা আপনাদের মতন করে একটা সিদ্ধান্ত নেবেন যে কোন জায়গাটা গেলে আপনাদের সুবিধা হবে, বা কোন জায়গাটা আপনারা রাখবেন বা কোন জায়গাটা রাখবেন না। তা সেই হিসাবে আমাদের সাথে মানে আমি যে জায়গাগুলো রেখেছি সেই হিসাবে রেট হয়েছে প্রতিদিন 4000 টাকা করে। এখন আপনারা যদি আসেন নূরদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যে জায়গাগুলো যাবেন আপনাদের পছন্দ মতো আপনারা ভালো করে কথা বলে ওনার সাথে তারপরে আপনারা গাড়িটা বুকিং করবেন। সব কিছু ভালো করে জেনে নেবেন, আপনাদের যা যা কোয়ারিজ আছে সব কিছু ভালোভাবে ওনাকে জানিয়ে দেবেন, জানিয়ে তারপর আপনারা গাড়িটা বুকিং করতে পারেন। এখানে আরেকটা কথা বলি, যে স্টেশনেই আপনারা নামুন, ধরুন গুয়াহাটিতে নামলেন বা ধরুন কামাখ্যাতে নামলেন, যেখান থেকেই আপনারা নামুন না কেন, আপনাদের যাত্রা শুরু করুন না কেন, গাড়ি আপনারা সেখানেও পেয়ে যাবেন। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা এখানে এসে সরাসরি ড্রাইভারের সাথে কথা বলে গাড়ি বুকিং করতে পারেন, অথবা আপনাদের যে হোটেলে আছেন সেই হোটেলেও যদি আপনাদের মনে হয় যে আমরা হোটেল থেকে গাড়ি নেবো, গাড়ি নিতে পারেন। তবে নূরদার সাথে আমি এর আগে যেহেতু একবার ঘুরেছি সেই হিসাবে বলবো যে উনি মানুষটা ভালো, মানুষটা নিয়ে কোনো অসুবিধা নেই, সহজ সরল সাধারণ মানুষ। আপনাদের ভালো করে কথা বলে তারপর আপনারা চাইলে বুকিং করতে পারেন। এখান থেকে শিলং আর দেখাচ্ছে 84 কিলোমিটার, রাস্তার ওপারটা হচ্ছে মেঘালয় আর এই পাশটা হচ্ছে আসাম। এরকম কতটা যাবে? প্রায় 10 কিলোমিটার। আচ্ছা 10 কিলোমিটার এরকম যাবে। এই দিকটা আসাম, ওদিকটা মেঘালয়। তাহলে তেলের দাম তো ওদিকে কম। হ্যাঁ ওইদিকেই কম, এই সাইডে পেট্রোল পাম্প নেই। আচ্ছা এই 10 কিলোমিটার মধ্যে লেফট সাইডে যাচ্ছে যে এখানে পেট্রোল পাম্প নেই। আচ্ছা রাইট সাইডে ওইদিকে পেট্রোল পাম্প। আচ্ছা এখানে রেট কত, ওদিকে রেট কত? এইখানে আসামে রেট প্রায় 90 টাকা ডিজেল। আচ্ছা আর ওইখানে 86। আচ্ছা বেশ ভালো তো। যাত্রাপথে আকাশ মেঘলা হয়ে আসায় গুয়াহাটির ভীষণ গরমটা থেকে মুক্তি পেলাম। ধীরে ধীরে পাহাড়ের সংখ্যা বাড়তে শুরু করেছে। এদিকের পাহাড়ে অনেক সুপারি, কলা আর আনারস গাছের দেখা মেলে। এই বর্ষাই হলো আনারসের মরশুম, তাই রাস্তার বাঁকে বাঁকে অনেক দোকান বসেছে। কখনো সোজা আবার কখনো আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম শিলংয়ের উদ্দেশ্যে। মাঝপথে এখানের বিখ্যাত সর্দারজির ধাবাতে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে গেলাম। যদিও এখন দুপুর হতে চলল। এই রেস্টুরেন্টটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের স্বাদ বেশ ভালো আর দামও ঠিকঠাক। রাস্তার মাঝে এক জায়গায় সারি সারি আনারসের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এই দোকানগুলিতে ব্যাম্বু শুট, কলা ও আচারের মতো বিভিন্ন স্থানীয় জিনিসও পাওয়া যায়। কলার দামও এখানে বেশ কম। 50 টাকা দিয়ে একটি আনারস কিনলাম। তার যেমন সুন্দর গন্ধ তেমনই সুন্দর স্বাদ। মেঘালয়ের আনারসের সুখ্যাতি আন্তর্জাতিক বাজারেও রয়েছে। ঐতিহ্যগত জৈব সারের ব্যবহারই এই আনারসের স্বাদ বৃদ্ধিতে সহায়তা করে। উমিয়াম লেকের কাছে যখন পৌঁছালাম তখন চারিদিক আলোয় ঝলমল করছে। এখন বেশিরভাগ সময়ই বৃষ্টি হচ্ছে, সেই কারণেই সূর্যের আলো এলেই চারিদিকে নিমেষের মধ্যে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে। উমিয়াম লেকের খুব কাছেই শিলং, মাত্র 16 কিলোমিটার। গুয়াহাটি থেকে এখন শিলংয়ের পথে যাচ্ছি। রাস্তার সৌন্দর্য একদম কি বলবো আপনাদের, এত সুন্দর। আর কয়েকশো মিটার যাচ্ছি তারপরেই দেখছি একদম আলাদা রকম হয়ে যাচ্ছে। কখনো ছায়া, কখনো রোদ, কখনো বৃষ্টি। বেশ গরম ছিল এখানে, আবার এখানটায় দেখছি একদম সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে। তা এই যে রাস্তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে এই লেকটা। এই লেকটার নাম হচ্ছে উমিয়াম লেক। উমিয়াম নদীর ওপর বাঁধ দিয়ে এই লেকের নির্মাণ করা হয়েছে।
তা 1960 সালের প্রথমের দিকে, মানে 60-এর দশকের প্রথমের দিকে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এর নির্মাণ করেছিলেন। এখন আসামের নাম কেন আসছে তার কারণ হচ্ছে মেঘালয় একটা সময় ছিল আসামেরই অংশ। আসামের দুটি জেলা সংযুক্ত জয়ন্তিয়া আর খাসি আর তার সাথে গারো, এই দুটো জেলাকে একসাথে মিশিয়ে 1972 সালে গঠন করা হয়েছিল এই মেঘালয়। আর এই যে লেকটা, এই লেকটার ব্যাপ্তিও অনেক বিশাল, এটা 225 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, সেই জন্য এই লেককে বলা হয় বড়া পানি। আমার দারুণ ইচ্ছা ছিল শিলং পিক থেকে অপূর্ব শিলং শহরকে দেখার। 6449 ফুট উচ্চতা থেকে পাখির চোখে শিলং শহরকে দেখার এটাই সেরা জায়গা। টিকিট মাত্র 30 টাকা আর সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু প্রতি বুধবার বন্ধ থাকায় আজ আর সেখানে যাওয়া হলো না। মন খারাপ হয়ে যাওয়ায় নূরদা আমাকে যাত্রাপথে একটি সুন্দর জায়গায় দাঁড় করালো। অবাক হয়ে চেয়ে থাকলাম খাসি জনজাতিদের প্রাচীন দেবতা ইউ লেই শিলংয়ের নাম থেকে পাওয়া শিলং শহরকে। আমি এখন এলিফ্যান্ট ফলসের সামনেটা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে প্রথম যে পর্যায়, সেটা 3টি পর্যায়ে এই ঝর্ণাটা ধাপে ধাপে নিচে নেমে গেছে। এরপরে একটা ছোট পাওয়া যাবে, তারপরে যেটা আছে সেটা খুব সুন্দর, মানে ওটা হচ্ছে শেষ পর্যায়। তা এই যে এলিফ্যান্ট ফলস, এর নাম একটা সময় ছিল, মানে অরিজিনাল যে নাম সেটা হচ্ছে সাইদ লাই পাতেন, মানে খাসি ভাষায় সাইদ লাই পাতেন মানে হচ্ছে 3টি ধাপে পাহাড়ের ওপর থেকে প্রবাহমান কোনো ঝর্ণা। কিন্তু ব্রিটিশরা যখন এখানে আসে তারা এই ঝর্ণার নাম দিয়ে দেয় এলিফ্যান্ট ফলস, কারণ এখানে একটা পাথর ছিল যেটা দেখতে হাতির মতো, কিন্তু 1897 সালের যে ভূমিকম্প হয় তাতে সেই পাথরটা ভেঙে গিয়েছিল, কিন্তু নামটা এখনো পর্যন্ত সেই এলিফ্যান্ট ফলসই রয়ে গেছে। চলুন আপনাদের আর যে দুটো পর্যায় আছে সেটা দেখাবো। এলিফ্যান্ট ফলস দেখে আমি পা বাড়ালাম শহরের প্রাণ কেন্দ্র পুলিশ বাজারের দিকে। পুলিশ বাজারের পাশেই
হাঁটা পথের দূরত্বে একটি সুন্দর জলাশয় আছে। 1892 সালে ব্রিটিশ চিফ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড এর নির্মাণ করেছিলেন। এখানে এসে জলাশয় ও প্রকৃতির অপরূপ ছটায় তিনি মুগ্ধ হন। এরপর জলাশয়টিকে ইউরোপীয় ছাপ দেওয়ার জন্য সেটিকে বর্ধিত করেন, কাঠের ব্রিজ নির্মাণ করেন, এমনকি কলকাতার বোটানিক্যাল গার্ডেন থেকে নানান দুর্লভ গাছ এনেও এখানে বসান। তার নামেই এই জলাশয়ের নাম হয় ওয়ার্ডস লেক। এখানের প্রবেশ মূল্য বড়দের 20 টাকা আর ছোটদের ও বয়স্কদের 10 টাকা। সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই লেক পর্যটকদের জন্য খোলা থাকে। ওয়ার্ডস লেক থেকে পুলিশ বাজারে এসে দেখলাম সেই জমজমাট ভিড় এখন তেমন একটা নেই। কারণ অনুসন্ধান করে জানতে পারলাম রাস্তার দুধারে যে হরেক রকমের দোকানগুলি এখানে বসতো, যানজটের কারণে সেগুলিকে বিভিন্ন অংশে ভাগ করে বিভিন্ন বিল্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই চত্বরে অসংখ্য হোটেল ও খাবারের দোকান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগামীকাল আমি জয়ন্তিয়া পাহাড়ের দিকে চলে যাব, সেই কারণে ওই পথে আরও কিছুটা এগিয়ে গিয়ে আজ রাত্রিবাস করব বলে স্থির করলাম। এই হোটেলটাতে আছি, হোটেল হিলস ভিউ। ভালো হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় রাখা যাবে, টিভি তো কে দেখবে আর। এই বিছানা, এখানে সোফা দিয়েছে, আর এই দিক থেকেও ভিউ আছে, এদিক থেকেও পাহাড়ের ভিউ আছে, দেখা যাচ্ছে হালকা আলো জ্বলছে। আবার ওই দিক থেকেও একটা ভিউ আছে। এই হচ্ছে বাথরুম, গিজার চলছে। এখানে রাত্রেবেলায় কিন্তু মানে ঠান্ডা। আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে উমফির নাই বলে একটা জায়গা আছে, জোয়াই রোডের পথে পড়বে। এটা পুলিশ বাজারে নয়। হোটেলের নাম হচ্ছে হোটেল হিলস ভিউ। পরের দিন আমরা এই পথ দিয়েই যাব। এই সামনে একটা রাস্তা চলে গেছে লাইট লুমের দিকে, তো কালকে লাইট লুম আছে, ননজং আছে, স্নন পেডিং যাব কালকে, তো এই পথ দিয়েই যাব। তাই জন্য পুলিশ বাজারে না থেকে একটু এগিয়ে নিলাম। আর কালকে যে জায়গাগুলো আছে সেগুলোতে একটু সময় বাঁচবে হাতে তাহলে। তা এই রুমের ভাড়া উনি বলছিলেন যে 2000 টাকা, তা সেটা আমি কথা বলে 1600 টাকায় করেছি। এবার সিজন অনুযায়ী রেট হবে, আর যোগাযোগের নাম্বার আমি দিয়ে দেবো। সকালবেলায় ভালো করে লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এনাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আমি মেনুটা চেক করলাম, মেনুটাও ঠিকঠাক, মানে যে ওভার প্রাইস খুব একদম সেটা নয়। তা আপনারা যদি মনে করেন পুলিশ বাজারে থাকবেন তাহলে পুলিশ বাজারেও থাকতে পারেন। আর যদি যেরমভাবে আমার ভ্রমণ পথ আছে সেই অনুযায়ী যদি আপনারা ঘোরেন তাহলে এইটাও আপনারা বেছে নিতে পারেন। পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখলাম আবহাওয়া একেবারে অন্যরকম, আর সেই সঙ্গে প্রকৃতিও যে শিলং থেকে খানিকটা দূরে এত আলাদা হতে পারে সেটা দেখে দারুণ অবাক হলাম। এখানে একদিকে যেমন সবুজ প্রকৃতি রয়েছে, অন্যদিকে তেমন প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও রয়েছে। আমার মেঘালয় ভ্রমণের হোটেল, ড্রাইভার ও ভ্রমণ সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সুপ্রভাত। মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি মেঘালয়ের উমফেরনাই বলে একটা জায়গায়। পুলিশ বাজার থেকে, মানে শিলংয়ের পুলিশ বাজার থেকে এইটার দূরত্ব হচ্ছে জায়গাটার 12 কিলোমিটার। গতকাল গুয়াহাটি থেকে আমি এখানে এসে পৌঁছেছি। তা যাত্রাপথ এটা জোয়াই রোডের মধ্যে পড়ছে। তা আমাদের যাত্রাপথে হচ্ছে আজকে আমরা এই দিক দিয়েই যাব, তাই পুলিশ বাজার থেকে একটু এগিয়ে গেলাম 12 কিলোমিটার দূরে। এই হোটেলটার নাম হচ্ছে হিলস ভিউ। সুন্দর এই চারদিকটায় দেখুন না, আজকের আবহাওয়া দেখুন, কালকে তো ঝকঝকে আবহাওয়া ছিল, আজকে কেমন হয়ে গেছে। আর চারদিকে সব চাষ হচ্ছে, ঢেউ খেলানো সব পাহাড় আছে। এই যে ঢেউ খেলানো পাহাড়গুলো আছে এইটার জন্যই, মানে ব্রিটিশরা যখন এখানে এসেছিল স্কটল্যান্ডের সঙ্গে তারা মিল পেয়েছিল এই জায়গাটার, সেই জন্যই এই জায়গাটাকে
স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়। আর এই সব জায়গা সব হচ্ছে খাসি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, ইস্ট খাসি। তো একটা প্রচলিত লোককথা আছে যে ইস্ট খাসির এই যে পাহাড় বা খাসির যে পাহাড়, সেটাকে রক্ষা করেন একজন দেবতা, তিনি তার সর্বেসর্বা, তার নাম হচ্ছে লেই শিলং। সেই লেই শিলং থেকেই শিলং নামটা এসেছে। আচ্ছা, আজকে প্রোগ্রাম হচ্ছে, আমরা যাচ্ছি লাইতলুম ক্যানিয়ন। এই ওয়েদারে ভেবেছিলাম যে একটু ভালো শট নেব, দেখছি কতটা কি নেওয়া যায়। আবার এখানকার আবহাওয়া তো বলা যায় না। তারপর সেখান থেকে নংজং বলে একটা জায়গা আছে পাহাড়ের অনেকটা উপরে, সেখানেও আবহাওয়াটা কি জানি না। আর তারপর সেখান থেকে স্নন পেডং, তো স্নন পেডিং জায়গাটাও খুব সুন্দর। আজকে আমাদের মোটামুটি যা প্রোগ্রাম আছে, জায়গাগুলো বেশ দূরে দূরে। লাইতলুম ক্যানিয়নটা কাছে, বাদবাকি সব মোটামুটি দূরে দূরে। তা সন্ধে হয়ে যাবে, একদম উমনট যে রিভারটা আছে তার একদম সামনে স্নন পেডং, ওই জায়গাটায় চলে যাবো। চলুন রওনা হওয়া যাক। সকাল সকাল বর্ষাকে সঙ্গী করে রওনা হলাম লাইতলুম ক্যানিয়ন দেখব বলে। বৃষ্টি থামার নামই নিচ্ছে না। এত সকাল বলে এখন সব দোকানপাট বন্ধ। আমার হোটেল থেকে লাইতলুম 30 মিনিটের পথ। এই রাস্তাটির নাম স্মিথ রোড। রাস্তার মাঝে একটু মেঘ সরতেই একটি অপূর্ব পরিবেশ দেখতে পেলাম। এত সবুজ দেখে না দাঁড়িয়ে থাকতেই পারলাম না। এই লাইতলুম ক্যানিয়ন দেখতে এসেছি। আবহাওয়াটা দেখুন একবার কেমন হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে। মেঘ, এগুলো সব মেঘ, মানে গাড়ির যদি কাঁচ খুলে দিচ্ছি না জানলার, তো কাঁচের ভিতর দিয়ে মেঘ চলে আসছে এরকম। তো এখন ওই দিকটায় পার্কিং এর দিকটাও কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। আর এই দিকটায় হচ্ছে ক্যানিয়ন, এই দিকটায়। এবার এই ক্যানিয়নের মানে এত সুন্দর, দুদিক দিয়ে পাহাড় এরকম ঢাল দিয়ে নেমে যায়, মাঝখানে ফাঁকা থাকে, আর ওই একটু নিচে একটা নদীর মতন বয়ে যায়, খুব সুন্দর লাগে। কিন্তু আজকে হবে না। এবার আজকের পরিকল্পনাটা কি করবো, আমি এখন স্নন পেডিং যাচ্ছি, কি করব তাই ভাবছি যে অন্যদিকে চলে যাব নাকি, সেখানে একটু ভিজিবিলিটি যদি ভালো হয়। এই মানে বৃষ্টিপাত এখানে যে খুব বেশি হয় তার প্রমাণ পাওয়া যাচ্ছে। চলুন দেখি কি করা যায়, যা হবে হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি নংজং এর দিকে। আজকের যা আবহাওয়া আছে, এই এলাকাটাকে একটু ছেড়ে একটু দূরের দিকে যাচ্ছি। লাইতলুম থেকে নংজং দেখাচ্ছে ঘন্টাখানেক লাগবে, 30 কিলোমিটার। তা মানে আবহাওয়াটা খালি চোখে সুন্দর লাগছে, কিন্তু মানে ক্যামেরা বার করা যাচ্ছে না। ওই বসে বসে দেখতে দেখতে যাও। আর বেশ ঠান্ডা লাগছে যেহেতু এতটা মেঘ আছে। আর জল মানে বৃষ্টির যে জলধারাটা, সেটা এত ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়ো গুঁড়ো, সেগুলো একদম মনে ভেসে ভেসে হাওয়ার সাথে এসে গায়ে লাগছে। তবে আবহাওয়া ভালো, কিন্তু একটু কিছু দেখা গেল না। লাইতলুমে যে ভাবলাম যে একটু দেখবো সুন্দর ক্যানিয়নটা, আপনাদেরকেও দেখাবো, সেটা হলো না। তাই জন্য ভাবছি কি যাই, নংজং এর দিকটা যাই। ওদিকটাও আমাদের নুরদা বলছে যে ওদিকেও একই আবহাওয়া থাকবে। তাও দেখি একবার চেষ্টা করে, এসেছি যখন, না হলে আমাদের তারপরে ওখান থেকে আমরা স্নন পেডিং এর দিকে চলে যাবো। কিছু করার নেই, আজকে আবহাওয়া মানে খুবই এরকম, এত মেঘলা, এত কুয়াশা, কিচ্ছু করার নেই। দারুণ বৃষ্টির মধ্যে এক বুক আশা নিয়ে আমি নংজং যাচ্ছি। এমন আবহাওয়ায় ভরসা বলতে নংজংয়ের উচ্চতা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। পূর্ব খাসি পাহাড়ের একটি শান্ত সবুজে মোড়া অপূর্ব গ্রাম নংজং পর্যটক মহলে অত্যন্ত জনপ্রিয় এর সূর্যোদয়ের জন্য। মেঘের উপর দাঁড়িয়ে এখান থেকে দারুণ সূর্যোদয় দেখা যায়। সেই কারণে মাঝরাত থেকে এখানে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। আবহাওয়া ভালো থাকলে এই গ্রাম দেখে মনে হয় যেন মেঘের উপর ভেসে রয়েছে। এমন আবহাওয়ায় সেই দৃশ্য না দেখতে পেলেও আমার এটা দেখে ভালো লাগলো যে বৃষ্টি অনেক কমে গিয়েছে আর আমি চারপাশটা দেখতে পাচ্ছি। আর এই প্রাকৃতিক দৃশ্য দেখে গাড়িতে কি বসে থাকা যায়? লাইতলুম থেকে আমরা এখন নংজং এর দিকে যাচ্ছি। এবারে তখন তো ওখানে ভালো বৃষ্টি হচ্ছিল, 2 হাত দূরেরও কিছু দেখা যাচ্ছিল না। এবার এইখানটায় দেখুন আসলাম, মানে আমরা তো খুব ঠাকুরের কাছে প্রে করছি যে যাতে
মানে আবহাওয়াটা একটু পরিষ্কার হয়, মানে কিছু নাই হোক আমরা যেন খালি চোখে দেখতে পারি। তারপরে দেখুন এই জায়গাটা কি ভালো লাগছে। এখানটা তো দাঁড়িয়ে গেলাম, এখন আমাদের যেতে হবে। এখানে না সবাই আসে হচ্ছে ওই মাঝরাতে, তারপরে ওরা হচ্ছে সূর্যোদয়টা দেখে চলে যায়। আসলে এই জায়গাটা না একটু এই পাহাড়ের উঁচু, আর চারদিকটায় পুরো এরকম পুরো একদম ফাঁকা খাদ, আর এখানে বেশিরভাগ সময় এই জায়গাটা মেঘের মধ্যে ঢাকা থাকে। তো আপনারা যখন আসবেন, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এইরকম সময়ও চলে আসতে পারেন। আমরা নংজং পৌঁছেছি। এইখানে হচ্ছে সব ডিটেলস দেওয়া আছে। এই গরমকালে সকাল 4টে থেকে, আর শীতকালে সকাল 5টা থেকে 4:30 অবধি শীতকালে খোলা থাকে, আর সকালবেলায় 5:30। এখন বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে এন্ট্রি ফি হচ্ছে বড়দের 30, বাচ্চাদের 10 টাকা, গাড়ির জন্য পার্কিং হচ্ছে 50, বাস আসলে 100 টাকা, স্কুটি বা বাইক যদি আসে তাহলে 30 টাকা। এই যেখানে দিয়ে দিয়েছে। তা মানে ওইখানটা একটুখানি দাঁড়িয়েছিলাম, তাই না হলে এখন এখানে যা ওয়েদার কিচ্ছু দেখা যাবে না। আবার ওই যেরকম লাইটলুমে যেমন ওয়েদার ছিল তেমনই ওয়েদার হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা খাবারের দোকান আছে। আজকে রবিবার বলে সব দোকানগুলো দেখছি এখানে বন্ধ। তা ম্যাগি 40 টাকা আর ডিম সেদ্ধ 20 টাকা করে পিস, সেটা অর্ডার দিয়েছি। খেতে খেতে যদি একটু ওয়েদার ভালো হয় তাহলে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে। আমি ঠিক করলাম আগে এই গ্রামটিকে একটু ঘুরে দেখে তারপর ভিউ পয়েন্টে যাব। যদিও বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই, আলো আঁধারির মধ্যে এই সুন্দর জায়গাটিকে একটু দেখার খুব চেষ্টা করলাম। আবহাওয়া একটু ভালো হলেই মনে হচ্ছে আমি এক আলাদা জগতে আছি। দূরে একটি বাড়ি থেকে প্রার্থনার সুর ভেসে আসছে। এখানকার বেশিরভাগ মানুষই খ্রিস্টান। বেশ কিছু হোমস্টে আমার চোখে পড়ল। দুপুর বা বিকালের দিকে এখানে চলে এসে রাত্রিবাস করে তারপর সকালবেলায় দারুণ সূর্যোদয় দেখা যেতে পারে। অক্টোবর থেকে মার্চ মাস এখান থেকে সূর্যোদয় দেখার সেরা সময়। হালকা মেঘ সরতে দেখলাম দুটি নদী অনেক নিচ দিয়ে বয়ে চলেছে। Maggie 40, egg 20. Okay. 60 into 3 180. এইটাই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা নংজং এর। এখানটায় সুন্দর রেলিং করে দিয়েছে, আর নিচে নামা যায়, ট্রেক করে নিচে নামা যায়। ওখান থেকে তারপরে ভিউটা দেখে আপনারা উপরে চলে আসতে পারবেন। এই ঠিক নিচটাতে একটা নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কিন্তু কিছু মানে দেখা যাচ্ছে না। পুরো সাদা একদম। এই সামনেটায় দেখুন না, গভীর খাদ, আর তারপর পুরো সাদা, আর সূর্যটা না একদম ওখান থেকে ওঠে, আর ভ্যালিগুলো এরকম সব আছে। কিন্তু ওই ভাগ্যিস তখন একটুখানি দাঁড়িয়েছিলাম, না হলে আর হতো না। আমরা ওই নিচ থেকে যেটা দেখলাম ওই সিনটাই, আশা করি এখান থেকে আরো ভালো লাগতো, কিন্তু হলো না। এবার বেরিয়ে যাবো আর কি। এই দেখুন না, পুরো সাদা হয়ে আছে, আর গভীর খাদ নিচে একদম। এই দিকটায় আরো ভালো বোঝা যাচ্ছে খাদটা।
ওই তখন যখন নিচ থেকে দেখছিলাম না নিচে নদীটা আছে আর মেঘগুলো উড়ে উড়ে আসছে, ওই মেঘটাই এসে পুরো একদম এখানটায় ঢেকে দিল। ভেবেছিলাম ফেরার পথে আরও একবার লাইটলুম ক্যানিয়নটিকে দেখার চেষ্টা করব, কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তনই দেখা গেল না। আমরা পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের রাস্তা ধরলাম। কি অদ্ভুতভাবে এদিকের আবহাওয়া আবার একেবারেই আলাদা। রাস্তার বাঁকে একটি সুন্দর জায়গায় আমরা আবার দাঁড়িয়ে গেলাম। আমার মনে হচ্ছিল মেঘালয়ের সব জায়গায় যেন এক একটি ভিউ পয়েন্টের মতো। পথের মাঝে রাস্তার ধারে আজকে একটি ধাবায় খেতে বসলাম। সব রকমের খাবারই এখানে পাওয়া যায়, দাম অন্যান্য ট্যুরিস্ট স্পটেরই মতো। এই ধাবাটির পাশেই একটি সুন্দর সবুজে ঢাকা গ্রাম আছে। খেতে খেতে বারবার আমার চোখ চলে যাচ্ছিল সামনের সেই গ্রামটির দিকে। খাওয়া দাওয়া সেরে খানিকটা রাস্তা এসে আমরা প্রবেশ করলাম পশ্চিম জয়ন্তিয়ায়। জয়ন্তিয়া পাহাড় আমাদের আপ্যায়ন করলো একটি সুন্দর ভিউ পয়েন্টের সাথে। অপূর্ব এই ভিউ পয়েন্টের নাম মকিনডুর। মেঘালয়ের অনেক নামে শুরু হয় ম আর উমের সাথে। ম কথাটির অর্থ পাথর আর কথার অর্থ হলো জল। আজকে আমরা ভেবেছিলাম ফেফে ফলস দেখে চলে যাব স্ননপেডং, কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় বেশ কিছুটা দেরি হয়ে গেল। এদিকে মকিনডুর ভিউ পয়েন্ট থেকে ফেফে ফলসের দিকে যাওয়ার পথেও দেখি আবহাওয়া সেই আগের মতনই খারাপ হয়ে গিয়েছে। এই কারণে ফেফে ফলসের আশেপাশেই একটি হোমস্টেতে থেকে যাব বলে স্থির করলাম। মেঘালয়ের বেশিরভাগ ট্যুরিস্ট স্পটগুলির আশেপাশেই যথেষ্ট পরিমাণে থাকার সুব্যবস্থা আছে। নুরদা আমাদের আগেই বলে দিয়েছে, যেখানে রাত সেখানেই কাত। তবে আজ কপালে যে মেঘের ডেরায় রাত্রিবাস লেখা ছিল সেটা ভাবতেই পারিনি। মেঘালয় ভ্রমণের পরবর্তী সেই সব গল্পগুলি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।